হিট ট্রান্সফার অর্থাৎ তাপ সঞ্চালন অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে তাপের স্থানান্তর, তার তিনটে প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়া পরিবহন, যেটা বলা হয়ে গেছে, এবং এটা কঠিন মাধ্যমের মধ্য দিয়ে তাপ ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া হলো পরিচলন, এটা তরল মাধ্যমের মধ্য দিয়ে তাপ ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এটা নিয়ে তোমার সিলেবাসে খুব একটা কিছু নেই, তবু বলে দিই বেসিক জায়গাটা, যে পরিচলন পদ্ধতি কি না, যে প্রক্রিয়ায় তাপ তরলের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে অণুগুলোর স্থান পরিবর্তনের দ্বারা প্রবাহিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় পরিচলন প্রক্রিয়া। এটা তরল পদার্থের মধ্যে যেমন দেখা যায়, সেই রকম এটা গ্যাসীয় পদার্থের মধ্যেও এই প্রক্রিয়া হয়ে থাকে, এবং তারই ফলে আমাদের যে সমুদ্রবায়ু, স্থলবায়ু, এইগুলোর সৃষ্টি হয়। এই বিষয়গুলো তোমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছো বা ভূগোলে পড়েছো, সেই জন্য এইগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। তাহলে এরপর তাপ সঞ্চালনের পরিচালন সম্পর্কে আর কিছু নেই। এরপর তাপ সঞ্চালনের তৃতীয় প্রক্রিয়া, থার্ড প্রসেস, সেটা হচ্ছে বিকিরণ প্রসেস। এটাই খুব ইম্পর্টেন্ট প্রসেস। বিকিরণ প্রসেস কি না, যে প্রক্রিয়া তাপ কোনো মাধ্যম ছাড়া বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে প্রবাহিত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়াকেই বলা হয় বিকিরণ বা রেডিয়েশন। সো বিকিরণ বা রেডিয়েশন কি না, রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন ইজ এ প্রসেস by which heat is transmitted from one place to another place without any medium, and also if the medium exists, it does not heat the medium, এটা মাধ্যমকে উত্তপ্ত করে না। এবং এই বিকিরণ পদ্ধতিতে তাপ যে যায়, ওই তাপটাকে বলা হয় বিকীর্ণতা, রেডিয়েটেড হিট, রেডিয়েন্ট হিট। তাহলে এখন বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য কি? প্রথম কথা, বিকিরণ পদ্ধতিতে তাপ ছড়িয়ে যে স্থানান্তরিত হয়, তার একটা বাস্তব উদাহরণ হলো যে সূর্য থেকে যে তাপ আসে। সূর্য থেকে যে তাপ আসে, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, আর বায়ুস্তর আছে 1000 কিলোমিটার বা তার একটু বেশি। তাহলে প্রায় সবটাই শূন্যস্থানের মধ্য দিয়ে তাপ আসে। সেই কারণে এই প্রক্রিয়াটা হলো, সূর্য থেকে তাপ আসার যে প্রক্রিয়াটা হলো বিকিরণ প্রক্রিয়া। তাহলে বিকিরণ প্রক্রিয়ায় যে তাপ আসে, তার বৈশিষ্ট্য কি? প্রথম কথা, যে বা বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য কি? বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য হলো যে এই পদ্ধতিতে তাপ মাধ্যম ছাড়া প্রবাহিত হয়। 2 নম্বর কি, এই পদ্ধতিতে তাপ মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত করে না, কিন্তু যে মাধ্যম দ্বারা তাপ স্থানান্তরে বাধা পায়, সেই মাধ্যমকে উত্তপ্ত করে। যেমন সূর্য থেকে যখন তাপ এসে দেওয়াল বা মেঝের ওপর পড়ে, মেঝে বা দেওয়ালের দ্বারা তাপ বাধা পায়, সেই কারণে মেঝে বা দেওয়াল উত্তপ্ত হয়ে যায়। সেই কারণে যে বিকিরণ পদ্ধতিতে তাপ চলাচলে যে মাধ্যম বাধা দেয়, সেই মাধ্যমকে সে উত্তপ্ত করে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? বিকিরণ পদ্ধতিতে তাপ আলোকের গতিবেগে চলে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 লক্ষ কিলোমিটার গতিবেগে চলে। 4 নম্বর বৈশিষ্ট্য কি? বিকিরণ পদ্ধতিতে তাপ সরলরেখায় চলে। 5 নম্বর বৈশিষ্ট্য কি?
বিকিরণ পদ্ধতিতে তাপের প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ ইত্যাদি ঘটনাগুলো ঘটে। 6 নম্বর বৈশিষ্ট্য, বিকিরণ পদ্ধতিতে তাপ যে ছড়িয়ে পড়ে, সেই তাপ ছড়িয়ে পড়ার যে তীব্রতা, সেই তীব্রতা হচ্ছে উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এইভাবে তোমার তাপ ছড়িয়ে পড়ে। তা এখন এই বিকিরণ পদ্ধতিতে তাপ যে মাধ্যম ছাড়া যায়, এই তাপ হচ্ছে তরঙ্গ আকারে যায়, এবং এই তরঙ্গটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভের বৈশিষ্ট্য পরবর্তী ক্লাসে পড়বে। যে মেন কথা হলো যে এই পদ্ধতিতে তাপ মিডিয়াম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর। এই তরঙ্গ অলরেডি তোমরা ক্লাস 9-এ পড়েছো। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যম ছাড়াই যেতে পারে। তা এখন সুতরাং তোমার বিকিরণ পদ্ধতিতে যে তাপ, সেটা হলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাপ তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তা এরপর আছে তোমার প্রভেস্টের তাপ বিনিময়। ছোট ছোট টুকরো টুকরো জিনিস একটু পড়ে নেবে, রিডিং করে নেবে। প্রভেস্টের তাপ বিনিময় নীতি কি? এখন যে কোনো বস্তু, উত্তপ্ত বস্তু যদি থাকে, সে সর্বদাই একটা তাপ বিকিরণ করে, অর্থাৎ তাপ বিকিরণ করলে তার তাপমাত্রা কমতে থাকবে। তাহলে এখন প্রভেস্টের তাপ বিনিময় নীতি কি বলছে? বস্তুটা যেমন তাপ বিকিরণ করবে, পার্শ্ববর্তী বস্তুগুলোও তো তাপ বিকিরণ করবে। অর্থাৎ উত্তপ্ত বস্তু থেকে যেমন তাপ তরঙ্গ বেরিয়ে যাবে, পার্শ্ববর্তী বস্তু থেকেও কিছু তাপ তরঙ্গ এসে বস্তুটার উপর এসে পড়বে। সেই তাপ তরঙ্গগুলো কিন্তু বস্তুর তাপমাত্রা বাড়িয়ে দেবে। সুতরাং প্রভেস্টের তাপ বিনিময় নীতিতে কি বলা আছে? যে কোনো বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে পরিপার্শ্বের সঙ্গে বিকীর্ণ তাপের বিনিময়ের উপর। অর্থাৎ বস্তুটা যদি বিকীর্ণ তাপ যে হারে বস্তুর ওপর আপতিত হচ্ছে পার্শ্ববর্তী বস্তুসমূহ থেকে, সেটার থেকে বেশি পরিহারে তাপ বিকিরণ করতে থাকে, তাহলে বস্তুর তাপমাত্রা আস্তে আস্তে কমবে। যদি উল্টোটা হয়, বস্তুটা যে হারে তাপ বিকিরণ করছে তার থেকে বেশি হারে তার উপর তাপ তরঙ্গ এসে পড়ছে, তাহলে সেক্ষেত্রে বস্তুটা আবার উত্তপ্ত হয়ে যাবে। সেই কারণে বলা হয় যে বস্তুর তাপমাত্রার হ্রাস বৃদ্ধি নির্ভর করে পরিপার্শ্বের সঙ্গে বিকীর্ণ তাপ বিনিময়ের উপর। এটাকেই বলা হয় প্রভেস্টের তাপ বিনিময় নীতি। তাহলে এখন কোনো বস্তু তাপ যেমন বিকিরণ করে, সেরকম তাপ শোষণও করে। এখন যে বস্তুর মধ্য দিয়ে বিকীর্ণ তাপ সহজেই চলে যেতে পারে, সেই সমস্ত বস্তুকে বলা হয় তাপ স্বচ্ছ বস্তু। কিন্তু যাদের মধ্য দিয়ে বিকীর্ণ তাপ যেতে পারে না, সেই সমস্ত বস্তুকে বলা হয় তাপ অস্বচ্ছ বস্তু। দেখবে গ্রিনিশ কালার সবুজ কাঁচ, এর মধ্য দিয়ে তাপ যেতে পারে না। সেই কারণে ঘরে যদি সবুজ কালারের কাঁচ দিয়ে রাখা হয়, তাহলে বিকীর্ণ তাপ ঘর থেকে বেরোতে পারে না, তার ফলে ঘরের তাপমাত্রা দেখবে একটু বেশি হয়। তাহলে এর উপর ভিত্তি করে আমাদের দুটো, অর্থাৎ বস্তু তাপ বিকিরণ কত করবে বা শোষণ কত করবে, এর উপর ভিত্তি করে আমাদের দুটো ভৌত রাশিকে পড়তে হয়। একটাকে বলা হয় বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার, আর একটাকে বলা হয় শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে এখন বিকিরণ ক্ষমতা বলতে কি বোঝায়? বিকিরণ ক্ষমতা কি না, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলযুক্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ করে, এবং ওই একই ক্ষেত্রফলযুক্ত
আদর্শ কৃষ্ণ বস্তু বা একই সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ করে তার অনুপাতকেই বলা হয় তার বিকিরণ ক্ষমতা। এখন বিভিন্ন বস্তুর বিকিরণ ক্ষমতা বিভিন্ন, যেমন তোমরা দেখে থাকবে উত্তপ্ত মেটালের বস্তুকে তোমার রেখে দিলে তাড়াতাড়ি সে তাপ বিকিরণ করে ফেলে, কিন্তু একই উষ্ণতায় উত্তপ্ত তোমার কুপরিবাহী বস্তুকে রেখে দিলে তাড়াতাড়ি সে তাপ বিকিরণ করতে পারে না। আবার বিভিন্ন মেটালও দেখবে তোমার যে ঠান্ডা হওয়ার যে হার সেটা বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন হয়। তাহলে সুতরাং কে কত বেশি তাপ বিকিরণ করছে তার উপর ভিত্তি করে একটা ভৌত রাশি, আমাদের ভৌত রাশি তোমার ভৌত রাশিকে আশ্রয় নেওয়া হয়। ওই ভৌত রাশিটার নামই হলো বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার। এখন দেখা গেছে যে কৃষ্ণ বস্তু বিকিরণ ক্ষমতা সব থেকে বেশি, সেই কারণে কৃষ্ণ বস্তুর সঙ্গে তোমার কৃষ্ণ বস্তুর সাপেক্ষে বস্তুটা কি হারে তাপ বিকিরণ করছে সেইটাকে বোঝানোর জন্য ওই কৃষ্ণ বস্তুর সাহায্য নেওয়া হয়। এবং এই কারণে বিকিরণ ক্ষমতা কি না, সেই জন্য বলা কোনো বস্তুর দ্বারা বা কোনো তলের দ্বারা নির্দিষ্ট সময়ে বিকিরিত তাপ এবং একই ক্ষেত্রফলযুক্ত কৃষ্ণ বস্তু দ্বারা একই সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ হয় এই দুয়ের অনুপাতকেই বলা হয় বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার। এবং এটা এককবিহীন ও মাত্রাবিহীন রাশি, যেহেতু এটা দুটো তাপের অনুপাত। একইভাবে আর একটা তোমার কোনো বস্তুর ওপর তাপ যখন এসে পড়ে ওই বস্তুটা তাপ শোষণ করে। এখন বিভিন্ন বস্তুর তাপ শোষণ করার পরিমাণও বিভিন্ন, সেই কারণে শোষণ ক্ষমতা বলেও একটা ভৌত রাশিকে আমাদের পড়তে হবে। সেই শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে শোষণ ক্ষমতা জিনিসটা কি না, কোনো বস্তুর দ্বারা, ধরো একটা বস্তু আছে তার উপর ধরো সূর্যালোকে রেখে দিয়েছো, তাহলে ওই বস্তুর দ্বারা শোষিত তাপের পরিমাণ একটা নির্দিষ্ট সময়ে এবং মোট ওই সময়ে মোট আপতিত তাপের পরিমাণ, এই দুয়ের অনুপাতকেই বলা হয় শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে অ্যাবজর্পটিভ পাওয়ার কি দাঁড়ালো, শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার ইকুয়াল টু কি দাঁড়াবে না, কোনো বস্তুর দ্বারা শোষিত তাপের পরিমাণ বা অ্যাবজর্বড হিট বা হিট অ্যাবজর্বড বাই হিট absorbed heat by incident heat, শোষিত absorbed heat by incident heat, শোষিত তাপ বাই আপতিত তাপ, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় তোমার শোষণ ক্ষমতা। তাহলে এটাও যেহেতু দুটো তাপের অনুপাত, এর কোনো একক বা মাত্রা থাকবে না। এখন আমাদের একটা বস্তু আছে যার নাম হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি। আইডিয়াল ব্ল্যাক বডির ডেফিনেশন কি না, যে বস্তুর ওপর তাপ এসে পড়লে বস্তুটা আপতিত তাপের সমগ্র অংশকে শোষণ করে নেয় সেই বস্তুকেই বলা হয় আদর্শ কালো বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি। তাহলে আইডিয়াল ব্ল্যাক বডির অ্যাবজর্পটিভ পাওয়ার কত দাঁড়াবে না, যে পরিমাণ তাপ আপতিত হবে সেটাই কি সে শোষণ করে নেবে, অর্থাৎ ইনসিডেন্ট হিট আর অ্যাবজর্ব হিট এরা ইকুয়াল হবে। তাহলে সেই কারণে ইকুয়াল টু 1 ফর আইডিয়াল ব্ল্যাক বডি, আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে
তোমার অ্যাবজর্পটিভ পাওয়ার হয় 1। ঠিক আছে, তাহলে এরপর তোমার আছে, আচ্ছা অ্যাবজর্পটিভ পাওয়ারকে এ দিয়ে লেখা, সুতরাং এ ইকুয়াল টু 1 ফর আইডিয়াল ব্ল্যাক বডি। এরপর আছে তোমার ছোট ছোট জিনিস, এগুলো একটু পড়তে হবে। এরপর আছে তোমার কারচপের সূত্র বা কারচপস ল। তাহলে এই এমিসিভ পাওয়ার বা বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার, এইগুলো সংক্রান্ত একটা সূত্র আছে, সেটাকে বলা হয় কারচপস ল। কারচপের সূত্র কি বলা আছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত ধ্রুবক, এবং এই ধ্রুবকটা একটা আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে সমান। At a particular temperature, the ratio of emissive power and absorptive power is constant and is equal to the emissive power of a perfectly black body। অর্থাৎ কারচপস ল হলো যে ই বাই এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটাকেই বড় হাতের ই দিয়ে লেখা হয়। ক্যাপিটাল ই ইজ দ্য এমিসিভ পাওয়ার অফ এ পারফেক্টলি ব্ল্যাক বডি। ই ইকুয়াল টু এমিসিভ পাওয়ার of a perfectly black body। এটা হচ্ছে তোমার ক্যাপিটাল ই। স্মল ইটা কি না, স্মল ই হচ্ছে এমিসিভ পাওয়ার অফ দি বডি, মানে যে বস্তুটা তুমি শোষণ ক্ষমতা বার করছো, সেই বস্তুটা, যে বস্তুটা নিয়ে তুমি কারচপের সূত্রটা প্রয়োগ করতে আছে, যে বস্তুর উপর, তার শোষণ ক্ষমতা, তার তোমার বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার। আর এ হচ্ছে অ্যাবজর্পটিভ পাওয়ার, পাওয়ার অফ দি বডি। ঠিক আছে, এরপর তোমার এর উপর ভিত্তি করে, এই সূত্রটার উপর ভিত্তি করে একটা কৃষ্ণ বস্তু তৈরি করা হয়েছিল। সেই কৃষ্ণ বস্তু যত আছে, কৃষ্ণ বস্তু মানে যে বস্তুর উপর তাপ এসে পড়লে তার সম্পূর্ণ অংশ বস্তুটা শোষণ করে নেবে। কিন্তু এটা একটা আইডিয়াল কনসেপ্ট যে এইরকম কোনো বস্তু নেই, যদিও ফুসকালি অনেকটা আদর্শ কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে। যতদূর সম্ভব বস্তুটা তোমার আপতিত তাপে 96% শোষণ করে নেয়, অর্থাৎ প্রায় তোমার 100%-এর মতো। প্লাটিনাম ব্ল্যাক এ আরও বেশি শোষণ করে, 98% মতো। তা যাই হোক, তোমার এখানে ফেরি সেই রকমের একটা কৃষ্ণ বস্তু কল্পনা করেছিলেন। কিরকম না, এই রকমের একটা আবদ্ধ বস্তু আছে, মুখে শুধু একটা ছিদ্র আছে, এরকম এই রকমের একটা বদ্ধ বস্তু। তা এর ভেতরটা ফুসকালি মাখানো। ঠিক এই ছিদ্রের সম্মুখ তলটা একটা পিক আছে, চূড়া আছে। তা এখন ভেতরটা ফুসকালি মাখানো, তাহলে এখন কোনো একটা তাপ তরঙ্গ গিয়ে যখন পড়বে, সেটা পিকের ওপর গিয়ে পড়বে। পড়লে কি হবে, এই পিক থেকে এটা চূড়া অংশ থেকে এটা প্রতিফলিত হবে। যেই প্রতিফলিত হলো, এই সারফেসের উপর আছে ভূসকালি মাখানো,
সে এই তাপটার 96% শোষণ করে নিল, তাহলে 4% রইল, এই 4% এরকম প্রতিফলিত হলো ভেতরে। এই সারফেসের উপর যখন পড়বে ওই 4%-এর আবার 96% এ শোষণ করে নেবে, করে নিয়ে এটা আবার এখানে গিয়ে পড়বে, আবার এখানে যখন পড়বে তোমার অবশিষ্ট যে শক্তি তার 96% শোষণ করে নেবে। এইভাবে দেখা যায় এই যে তোমার তাপ তরঙ্গ গিয়ে পড়লো তার সম্পূর্ণ অংশকে শোষণ করে নেবে। সুতরাং এই বস্তুটার থেকে এই ছিদ্রপথ দিয়ে পরবর্তী অঙ্কনে যে বিকিরণটা বেরিয়ে আসবে সেই বিকিরণটা হবে একটা আইডিয়াল ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো, আদর্শ কৃষ্ণ বস্তু যেরকম বিকিরণ করে তার মতো। এরপরে বিকিরণ সংক্রান্ত ছোট ছোট কথা দেখবে আছে, যে ট্রাফিক পুলিশের জামার রং সাদা হয় কেন, বা ভাতের হাড়ির তলদেশ কালো হয় কেন, ইত্যাদি বিষয়গুলো তোমরা পড়ে এসছো পূর্ববর্তী ক্লাসে, এগুলো আর বলছি না। বা আরও আছে গ্রিন হাউস এফেক্ট কি, এটা তোমার পূর্ববর্তী ক্লাসেও পড়েছো, টেনেতেও পড়েছো, সুতরাং এই জায়গাটাও আর বলছি না। তাহলে এরপর তোমার একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে স্টিফানের সূত্র, স্টিফানস ল। স্টিফানের সূত্রে কি বলা আছে, এখন এইটা দেখবে তুমি একটা উত্তপ্ত বস্তুর নিকটে হাতটা রাখবে, দেখবে তোমার হাতটা তুমি গরম অনুভব করছো, অর্থাৎ তোমার তাপ হাতে গিয়ে পড়ছে উত্তপ্ত বস্তু থেকে। তা এখন যে বস্তুটা উত্তপ্ত তার উষ্ণতা যদি যত বেশি হবে তত বেশি দেখবে তোমার হাতে গরম লাগবে, অর্থাৎ কোনো বস্তুর দ্বারা বিকিরিত তাপের পরিমাণটা তার তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এর উপর ভিত্তি করে স্টিফান একটা সূত্র দিয়েছিলেন, সেই সূত্রটাকে বলা হয় তোমার স্টিফানের সূত্র। স্টিফানের সূত্রে কি বলা আছে না, বলা আছে যে কোনো বস্তু থেকে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল থেকে যে পরিমাণ তাপ বিকিরণ হয় সেই বিকিরিত তাপের পরিমাণটা বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। The rate of heat radiated per unit area of a body is directly proportional to the absolute temperature is directly proportional to the fourth power, এটা বলতে ভুলে গেছি, যে fourth power of the temperature of the body in absolute scale, অর্থাৎ যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকিরিত তাপের পরিমাণ বস্তুর পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক, এটাই হচ্ছে যে স্টিফানের সূত্র। সুতরাং ই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4, এই সিগমা কনস্ট্যান্টটাকে বলা হয় তোমার স্টিফানস কনস্ট্যান্ট, সিগমা ইকুয়াল টু স্টিফানস কনস্ট্যান্ট। তা এখন তাহলে এই সিগমার একক আর মাত্রা কি হবে, সিগমা ইকুয়াল টু বলা যাবে তাহলে ই বাই টি টু দি পাওয়ার 4। আমি এসআই লিখছি, ইটা কি জিনিস, ই হচ্ছে heat radiated by the body per unit area per second, অর্থাৎ হিট রেডিয়েটেড, হিটের একক হচ্ছে জুল পার ইউনিট এরিয়া বাই মিটার স্কোয়ার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড আসবে, বাই টি টু দি পাওয়ার 4 মানে কেলভিন টু দি পাওয়ার 4, অর্থাৎ এককটা দাঁড়াবে জুল পার সেকেন্ড। এই অংশটাকে আবার বলা হয় ওয়াট, তার মানে দাঁড়াবে ওয়াট।
পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4 বা ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। মাত্রা কি হবে? জুলের মাত্রা এখান থেকে করি। জুলের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস বাই মিটার স্কোয়ার, মাত্রা এল স্কোয়ার, সেকেন্ড মাত্রা টি বাই কে টু দি পাওয়ার 4 মানে থিটা টু দি পাওয়ার 4। তার মানে আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এল স্কোয়ার টি থিটা টু দি পাওয়ার 4। এল স্কোয়ার থেকে বাতিল হয়ে যাবে, তার মানে মাত্রা দাঁড়াবে এম টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -4। এই হচ্ছে স্টিফানস কনস্ট্যান্টের মাত্রা। তাহলে এখন কোনো বস্তুটা যেমন সে তাপ তরঙ্গ বিকিরণ করবে, সেই রকম সে যে পরিবেশে আছে সেই পরিবেশ থেকেও তোমার তাপ তরঙ্গ তার উপর এসে পড়বে। সুতরাং বস্তুটা যে প্রবেশের তাপ বিনিময় নীতি অনুযায়ী কি হবে? তাহলে কোনো বস্তুর দ্বারা মোট বিকিরিত তাপের পরিমাণটা কি হবে? যে পরিমাণ তাপ বিকিরণ করছে এবং যেটা এসে পড়ছে এই দুটোর অন্তর্ফল করতে হবে, এবং এই দুটোকে মিলিয়ে যে সূত্র তাকে বলা হয় স্টিফান বোলজম্যানস ল। তাহলে বস্তুটা যদি যে পরিবেশে আছে তার তাপমাত্রা ধরো T0, তাহলে ইটা কি দাঁড়াবে? সেক্ষেত্রে ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস সিগমা T0 টু দি পাওয়ার 4। এই পরিমাণ তাপ সিগমা T0 টু দি পাওয়ার 4, এই পরিমাণ তাপ বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে এসে পড়ছে, সেখানে এই পোর্শনটা বাতিল হয়ে যাবে। সুতরাং এই ইকুয়াল টু হবে সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। দিস ইজ কল্ড স্টিফান বোলজম্যানস ল। তবে তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্টিফানস ল। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন দেয়। যেমন বলা হয় যে একটি বস্তুর উষ্ণতা ধরো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, বস্তুর উষ্ণতা যদি 273 ডিগ্রি সেলসিয়াস করা হয়, বস্তুর দ্বারা বিকিরিত তাপের কি পরিমাণ, কি পরিবর্তন হবে? তাহলে বস্তুর উষ্ণতা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন E1 ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মানে 273 টু দি পাওয়ার 4। যখন 273 ডিগ্রি সেলসিয়াস, তখন ইটা কত হবে? সিগমা ইনটু 273 প্লাস 273 টু দি পাওয়ার 4 বা ইকুয়াল টু সিগমা ইনটু 546 টু দি পাওয়ার 4। সুতরাং E2 বাই E1 ইকুয়াল টু সিগমা ইনটু 546 টু দি পাওয়ার 4 বাই সিগমা ইনটু 273 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 546 বাই 273 টু দি পাওয়ার 4, তার মানে 2 বাই 1 টু দি পাওয়ার 4, তার মানে 16:1। সুতরাং বস্তুর যে তাপ বিকিরণ করবে সেটা পূর্বের 16 গুণ হয়ে যাবে, উষ্ণতা যদি তোমার এইভাবে বৃদ্ধি করা হয়। আচ্ছা, অর্থাৎ কোনো বস্তুর উষ্ণতা পরম স্কেলে তার উষ্ণতা বৃদ্ধি যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে তোমার তাপ বিকিরণের পরিমাণ হয়ে যাবে তার 16 গুণ, পূর্বের 16 গুণ। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, গুরুত্বপূর্ণ ল আছে, সেটাকে বলা হয় নিউটনস কুলিং ল বা নিউটনের শীতলীকরণ সূত্র। নিউটনের শীতলীকরণ সূত্র তোমার খুবই গুরুত্বপূর্ণ সূত্র। সূত্রে কি বলা আছে? বলা আছে যে পরিবেশের সঙ্গে বস্তুর উষ্ণতার পার্থক্য যদি বেশি না হয়, তাহলে বস্তুর দ্বারা তাপ বিকিরণের হার
বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি দাঁড়ালো যে বস্তু এবং পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি বেশি না হয় তাহলে কোনো বস্তুর দ্বারা তাপ বিকিরণের হার বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে কোনো বস্তুর দ্বারা তাপ বিকিরণের হার বলতে বোঝায় যে ওই বস্তুর দ্বারা প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে তার পরিমাণ। তাহলে ধরা যাক ডিটি সেকেন্ডে তাপ ক্ষুদ্র, ডিটি মানে ক্ষুদ্র, ডিটি সেকেন্ডে তাপ বিকিরণ হয় ক্ষুদ্র পরিমাণ ডিকিউ, সুতরাং 1 সেকেন্ডে তাপ বিকিরণ হবে ডিকিউ ডিটি। সুতরাং বস্তুর দ্বারা বিকিরিত তাপ বিকিরণের হার হবে ডিকিউ ডিটি। স্টিফানের সূত্রে কি বলা আছে দেখো, ডিকিউ ডিটি প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা জিরো, যেখানে থিটা হচ্ছে যে বস্তুর উষ্ণতা, থিটা জিরো হচ্ছে তোমার পরিবেশের তাপমাত্রা। অর্থাৎ বস্তু এবং পরিবেশের উষ্ণতার মধ্যে পার্থক্য যদি বেশি না হয়, কোনো বস্তুর দ্বারা তাপ বিকিরণের হার বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ডিকিউ ডিটি প্রপোর্শনাল টু হবে তোমার থিটা মাইনাস থিটা জিরো। তাহলে এখন ডিকিউ ডিটি ইকুয়াল টু কি হবে? অলরেডি এইটা তোমরা পড়েছো না যে কিউ ইকুয়াল টু এমএস থিটা, এটা দেখো পড়েছো এমএসটি, থিটা কি থিটা দিয়ে লেখা, যে বস্তুর থিটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ আমরা এখানে কিউ না লিখেছি আমরা ডিকিউ, তাহলে ডিকিউ ইকুয়াল টু আমরা কি হবে এমএস ডি থিটা, হবে না? বা বলা যায় ডিকিউ ডিটি ইকুয়াল টু এমএস ডি থিটা ডিটি। এইখানে একটা চিহ্ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধরো এখন বাজে সকাল 7টা, তাহলে ডিটিটা কত হবে? আমি 5 মিনিটে কতটা তাপ হিসেবে বর্জন হচ্ছে বার করছি, তাহলে 7টা বেজে 5 মিনিট থেকে 7টা বাজ যাবে, হবে তোমার 5 মিনিটস। এটা হবে তোমার 7.05 লিখছি না, 7, আচ্ছা ঠিক আছে, ইকুয়াল টু হবে তোমার 5 মিনিটস। এটা 7 আওয়ার 5 মিনিট থেকে 7 আওয়ার বাদ যাচ্ছে, অর্থাৎ সময় হচ্ছে তোমার এই জিনিস 5 মিনিট টাইমের অন্তর্গত। তাহলে ডি থিটাটা কত হবে? তাহলে ডি থিটাটা হবে দেখো, এখন বস্তুর তাপমাত্রা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, 5 মিনিটে তার তাপমাত্রা কমবে তাপ বিকিরণের জন্য। ধরো তাপমাত্রা কমে বস্তুর তাপমাত্রা হলো 90 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডি থিটা এখানে দেখো তোমার অন্তিম টাইম মাইনাস প্রাথমিক টাইম করেছি, এখানে হবে অন্তিম তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ডিকিউ ডিটি একটা পজিটিভ রাশি, কিন্তু রাইট সাইডটা হয়ে যাচ্ছে নেগেটিভ রাশি। এইটাকে অ্যাডজাস্ট করার জন্য এটাকে, তাহলে বাম দিকটা পজিটিভ হলে ডান দিকটাকেও পজিটিভ হতে হবে, তাহলে এইটাকে পজিটিভ করার জন্য এইখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ ডিকিউ ডিটি ইকুয়াল টু এই জিনিসটা বলা মাইনাস এমএস ডি থিটা ডিটি, বুঝে গেল? তাহলে এই মানটা এখানে বসাচ্ছি ডিকিউ ডিটি এখানে এরপর থেকে। সুতরাং এম এস ডি থিটা ডিটি ওই যে নেগেটিভ সাইন,
ইকুয়াল টু ডান দিকটা কি হবে, একটা কনস্ট্যান্ট কে ইনটু থিটা মাইনাস থিটা জিরো। তাহলে এখন আমাদের বার করতে হবে যে এই ফর্মুলা থেকে টি সেকেন্ড পরে বস্তুর তাপমাত্রা কত হলো, অর্থাৎ 7টায় যে বস্তুর তাপমাত্রা 100°C দেখা হয়েছিল, তোমার 20 মিনিট পরে বা 25 মিনিট পরে বস্তুর তাপমাত্রা কত হবে, এই সংক্রান্ত একটা রাশিমালা তোমায় নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে এইখান থেকে লেখা যাবে ডি থিটা ডিটি ইকুয়াল টু মাইনাস কি, এই মাইনাসটা দিকে নিয়ে গেলাম, কে বাই এম এস ইন্টু থিটা মাইনাস থিটা জিরো। এই পুরো রাশিটা একটা ধ্রুবক রাশি, কে তো ধ্রুবক বটেই, এম হলো বস্তুর ভর, এস হলো আপেক্ষিক সব ধ্রুবক রাশি, সেই জন্য ইট উইল বি এ নিউ কনস্ট্যান্ট মাইনাস সি ইন্টু থিটা মাইনাস থিটা জিরো, where c ইকুয়াল টু হবে কে বাই এম এস। সুতরাং আমাদের বার করতে হবে কি, টি সেকেন্ড পরে তাপমাত্রা, সুতরাং থিটা একদিকে থাকবে আর টি একদিকে থাকবে, এগুলোকে সেপারেট করে ফেলতে হবে। সুতরাং দেখো এরকম লেখা যাবে যে ডি থিটা বাই থিটা মাইনাস থিটা জিরো ইকুয়াল টু মাইনাস সি ডিটি। তাহলে তোমার টি সেকেন্ড পরে তাপমাত্রা নির্ণয় করার জন্য এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে বা সমাকলন করতে হবে। আচ্ছা, তাহলে সুতরাং এই জিনিসটা দাঁড়ালো, এই জিনিসটা যেহেতু সি একটা ধ্রুবক রাশি অলরেডি বলাই হয়েছে, ওকে তোমার ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসা যাবে, অর্থাৎ লিমিটটা কি আমি বার করতে চাইছি, 7টায় কাজ শুরু করেছি, 7টা 25 মিনিটে কত হবে, অর্থাৎ লিমিটটা 7টাকে বলা হচ্ছে 0 সেকেন্ড আর 7টা 25 মানে 25 মিনিট, সেটা টি সেকেন্ড, টি সেকেন্ডে কত হলো। যখন বস্তুটার তুমি নিয়ে কাজ শুরু করলে তখন ধরো তাপমাত্রা তার থিটা 1, টি সেকেন্ড পরে ধরো তার তাপমাত্রা দাঁড়াও থিটা 2। তোমাকে উদাহরণ দিয়েছি যে 7টা বেজে যখন তুমি কাজ শুরু করছো, অর্থাৎ টি ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুর উষ্ণতা 100°C। এইবার টি সেকেন্ড পরে বা 7টা 25-এ কত হবে, অর্থাৎ 100°C থেকে এখানে বলছি থিটা 1, আর 25 মিনিট পরে যে তাপমাত্রা হবে সেটাকে থিটা 2 বলছি, অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0, থিটা ইকুয়াল টু থিটা 1, এই লিমিটটা এর সঙ্গে এই লিমিটটা সামঞ্জস্য থাকবে। এদিকে লোয়ার লিমিট যখন 0, অর্থাৎ টাইম যখন 0 বলা হচ্ছে, তাপমাত্রা বস্তু থিটা 1, টাইম যখন টি বলা হচ্ছে, বস্তুর তাপমাত্রা তখন ধরা হচ্ছে থিটা 2, এবং অবশ্যই থিটা 2টা ছোট হবে, থিটা 1টা বড় হবে, তার কারণ সময় যত যাবে তাপমাত্রা তত কমবে। আচ্ছা, তাহলে এইবার এইটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ধরো আমরা ধরি থিটা মাইনাস থিটা 0, এটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়াল টু ধরো পি ধরছি, পি। তাহলে মনে রাখবে থিটা 0টা কি জিনিস, থিটা 0 হচ্ছে বস্তুর, থিটা 0 হচ্ছে পরিবেশের উষ্ণতা। সুতরাং বলা যেতে পারে এইটাকে, এই সমীকরণটাকে, এখন এটা তো পড়াইনি, ডিফারেন্সিয়েশনটা তো জানো না, এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট মানে আমি জাস্ট একটা লাইন বলেছি, না হলে জায়গাটা অসম্পূর্ণ থেকে যাবে। ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন মানে ওর ছোট ছোট জিনিসগুলোকে যোগ করা, অলরেডি সেটা বলা হয়েছে। ডিফারেন্সিয়েশন কি জিনিস, খুব অল্প চেঞ্জ কত হলো, যদি সময় বলো খুব অল্প সময়, এখানে তোমার সময় নিয়েই কথা হচ্ছে, অল্প সময়ের পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তন। তাহলে তোমার এখানে ডিফারেন্সিয়েশন কি জিনিস না, খুব অল্প সময়ে বস্তুর উষ্ণতার পরিবর্তন কত হলো, তাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর খুব ক্ষুদ্রকে লেখা ডেল্টা, বা ক্যালকুলাসের ভাষায় সেটাকে লেখা হয় ডি। সুতরাং এখানে থিটার চেঞ্জ কত হবে,
ডি থিটা, এটা হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তন, মাইনাস থিটা জিরো মানে পরিবেশের উষ্ণতার পরিবর্তন কত হবে, হবে না। পরিবেশ তুমি রেখে দিয়েছো, সেটা তার পরিবেশের যা উষ্ণতা আছে, তোমার ওয়েদারের যা তাপমাত্রা সেটাই, অর্থাৎ 20-25 মিনিটে তার খুব একটা কোনো পরিবর্তন হয় না ওইটা। তাহলে থিটা জিরোর তাহলে পরিবর্তন কত হবে, এটা হবে তোমার জিরো। সেই কারণে বলে একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো। ডিফারেন্সিয়েশন মানে চেঞ্জ, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যে ধ্রুবক তার আবার চেঞ্জ কি, সেটা চিরকাল একই থেকে যাবে, সেই কারণে এইটার ডিফারেন্সিয়েশনটা হবে জিরো। তাহলে পি এর ডিফারেন্সিয়েশন কত হবে, ডিপি। তুমি যদি বলো পি এর ডিফারেন্সিয়েশন জিরো, ওটা হবে না, তার কারণ থিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে পিটাও চেঞ্জ হবে, থিটা জিরো নির্দিষ্ট থাকলেও। সুতরাং এই আমাদের যেটা দাঁড়ালো, এই জায়গাটা যে ইন্টিগ্রেশনটা ছিল, আমি শুধু ইন্টিগ্রেশনটা লিখছি, লিমিটটা লিখছি না, ডি থিটা বাই থিটা মাইনাস থিটা জিরো রাশিটা দাঁড়াবে ডিপি বাই পি, ডিপি বাই পি। তাহলে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, সেটা হলো যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু বলেছি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস একটা ধ্রুবক রাশি হয়, লিমিট থাকলে এই ধ্রুবক রাশিটা আসবে না, সেটা ধ্রুবক রাশিটা আমি লিখছি না, এখানে আমাদের লিমিট আছে। তাহলে তোমার এই তথ্য অনুযায়ী এই ইন্টিগ্রেশনটাকে নির্ণয় করতে হবে। এখানে তোমার x এর জায়গায় এখানে আছে p, x টু দি পাওয়ার n এর জায়গায় আছে 1 বাই p মানে p টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ তোমার n এর পাওয়ার হচ্ছে দেখো -1। সুতরাং এই তথ্য অনুযায়ী যদি dp বাই p এর ইন্টিগ্রেশন করা হয়, তাহলে দাঁড়াবে p টু দি পাওয়ার -1 dp। তাহলে রেজাল্টটা হবে p টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1 ইকুয়াল টু দেখো p টু দি পাওয়ার 0 বাই 0, তার মানে ইনফিনিটি, 1 বাই 0 মানে ইনফিনিটি। কিন্তু কতগুলো রাশির যোগফল তো কোনো ইনফিনিটি হতে পারে না, সেই কারণে এইখানে কোথাও গোলমাল আছে। মনে রাখবে এই সূত্রটা সব জায়গাতেই প্রযোজ্য, x এর যে কোনো পাওয়ারের জন্য, ব্যতিক্রম x ইকুয়াল টু -1। এখানে দেখো p এর মান -1 এর জন্য ইনফিনিটি হয়ে গেছে, সেই কারণে এই সূত্রটা এখানে বর্জন করতে হবে। মনে রাখবে ইন্টিগ্রেশন, এই ফর্মুলাটা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই x ইকুয়াল টু log x। এই ফর্মুলাটা তোমায় মনে রাখতে হবে, এই ফর্মুলাটার সাহায্য নিয়ে এই ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে হবে। অর্থাৎ তাহলে dp বাই p এর জায়গায় দাঁড়াবে কি log p, অর্থাৎ সুতরাং ইন্টিগ্রেশন dp বাই p ইকুয়াল টু log p। এইবার p এর জায়গায় আমরা ধরেছি কি থিটা মাইনাস থিটা জিরো, থিটা মাইনাস থিটা জিরো বসিয়ে দেবো, অর্থাৎ এইটার পরের স্টেপ আমাদের যেটা আসবে log p মানে থিটা মাইনাস থিটা জিরো, লিমিটটা ফ্রম থিটা 1 টু থিটা 2 ইকুয়াল টু মাইনাস সি, বলেছি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনা যাবে, মাইনাস সি, এটা মানে আমি লিখে দিচ্ছি ইকুয়াল টু মাইনাস সি ডিটি। তাহলে ডিটি মানে কি আছে, ভেতরে আছে কি, দেখো এই x টু দি পাওয়ার n যেটা লেখা আছে এটা নেই, তার মানে ধরতে হবে কি এই t টু দি পাওয়ার 0 আছে এখানে, অর্থাৎ এটা দাঁড়াবে ইন্টিগ্রেশন ডিটি বলতে কি বোঝাবে, ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 0 ডিটি। তাহলে আমাদের ফর্মুলা কি বলেইছি, n এর যে কোনো মানের জন্য প্রযোজ্য, ব্যতিক্রম শুধু n এর মান -1 যখন হবে, সুতরাং 0 হলে প্রযোজ্য হবে। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, t টু দি পাওয়ার, এই ফর্মুলা অনুযায়ী কি দাঁড়াবে, t টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তার মানে t টু দি পাওয়ার 1 বাই 1 মানে t, অর্থাৎ মাইনাস সি ডিটির জায়গা হয়ে যাবে সিটি, লিমিটটা 0 থেকে t। ঠিক আছে, লিমিট বসানোর নিয়ম কি, ফাংশনটা অ্যাজ ইট ইজ থাকবে, ভ্যারিয়েবলটার জায়গায় একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে, মাঝে বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ ফাংশনটা হচ্ছে log থিটা মাইনাস থিটা জিরো। তাহলে থিটার জায়গায় আপার লিমিট বসলে দাঁড়াবে log থিটা 2 মাইনাস থিটা জিরো, থিটা জিরো কিন্তু অপরিবর্তিত, পরিবেশের তাপমাত্রা,
থিটা জিরো ভ্যারিয়েবল নয়, মাইনাস এখানে কি দাঁড়াবে লগ, আবার থিটার জায়গায় থিটা ওয়ান বসবে, থিটা ওয়ান মাইনাস থিটা জিরো ইকুয়াল টু মাইনাস সি ইন্টু টি মাইনাস জিরো, আপার লিমিট টি আর লোয়ার লিমিট জিরো, মানে একটা বিয়োগ চিহ্ন। সুতরাং এইটাকে করলে দাঁড়াবে লগ লগ এম মাইনাস লগ এন, মানে লগ এম বাই এন করে দেবো, লগ থিটা টু মাইনাস থিটা জিরো বাই থিটা ওয়ান মাইনাস থিটা জিরো ইকুয়াল টু মাইনাস সিটি, এই বাস টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সি, এই লগ থিটা টু মাইনাস থিটা জিরো বাই থিটা ওয়ান মাইনাস থিটা জিরো। সুতরাং লিখেই দিচ্ছি টি ইকুয়াল টু ওয়ান বাই সি লগ, মাইনাস চিহ্নটা তুললে নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে যাবে, অর্থাৎ লগ থিটা ওয়ান মাইনাস থিটা জিরো বাই থিটা টু মাইনাস থিটা জিরো। তার কারণ এইটা মানে তোমার আগেরটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে লগ এটা যদি পুরোটাকে তুমি এক্স ধরো, এক্স এরকম জায়গায় এসে যাও মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, লগ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস লগ এক্স, সেই মাইনাস আর এই মাইনাস বাতিল হয়ে যাবে। সেই কারণে টি সেকেন্ড পরে বস্তুর যে তাপমাত্রা দাঁড়াবে এই সমীকরণ থেকে নির্ণয় করতে হবে। দেখবে এর ওপর অঙ্ক তোমার খুব সহজ জিনিস, সূত্রটা প্রয়োগ করে দিলেই হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষা দেয়, নিটে খুব দেয় যে একটি বস্তুর তাপমাত্রা প্রথম 5 মিনিটে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হলো 35 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী 5 মিনিটে কমে কত হবে, এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে হবে। পরিবেশের তাপমাত্রা দিয়ে দেবে হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস কি 20 ডিগ্রি সেলসিয়াস, থিটা জিরোটা বলে দেবে, এই তথ্য থেকে বার করতে হবে। দেখবে বইয়ের অনুশীলনীতেও আছে, যখন অঙ্ক করানো হবে এটা নিয়ে বলা হবে। ঠিক আছে, তাহলে এই হলো তাহলে তোমার নিউটনস কুলিং ল, এবং এই কুলিং ল অনুযায়ী টি সেকেন্ড পরে বস্তু উষ্ণতা কত হয় সেটাকে নির্ণয় করা হবে। তাহলে এখন এই নিউটনের শীতলীকরণ সূত্রটাকেই তোমার স্টিফান বোল্টজম্যান সূত্র থেকে প্রুভ করতে হবে। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এমনকি তোমার স্কুলের হাফিয়ালি বা অ্যানুয়াল পরীক্ষার জন্যও। এই যদি তোমার তাপ সঞ্চালন সংক্রান্ত কোনো অঙ্ক আসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে, এই জায়গাটা থেকে দেয়, অথবা স্টিফানস ল থেকে দেয়, অথবা আর একটা এরপর আছে ভাইন্স ল থেকে দেয়। কিছু নয়, শুধু সূত্রটা মনে রাখতে হবে, মানগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে, এর মধ্যে জটিলতা কিছু নেই। আচ্ছা, এবার তোমাকে নিউটনস কুলিং লটা, তোমার নিউটনের যে শীতলীকরণ সূত্র, এই শীতলীকরণ সূত্রটাকে স্টিফান বোল্টজম্যানের সূত্র থেকে নির্ণয় করতে হবে। স্টিফান বোল্টজম্যানের সূত্র ই বা ডিকিউ ডিটি, স্টিফান বোল্টজম্যানের সূত্র তো প্রতি সেকেন্ডে তাপ বিকিরণের হার ইকুয়াল টু আছে সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি জিরো টু দি পাওয়ার 4। যদিও স্টিফান বোল্টজম্যানের সূত্রটা প্রতি একক ক্ষেত্রফলের জন্য প্রযোজ্য। প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, এর সঙ্গে একটা এ গুণ করে দিলেই যাবে না, মিটে যাবে, ওটা তো ধ্রুবকই থাকবে। তার মানে আমি ই লিখছি সাইডটা, এইটা হচ্ছে স্টিফান বোল্টজম্যানস ল ইকুয়াল টু সিগমা ইনটু টি স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার ইনটু টি স্কোয়ার মাইনাস টি জিরো স্কোয়ার ইকুয়াল টু সিগমা ইনটু দেখো টি স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার, আবার এটাকে ভাঙলে দাঁড়াবে টি প্লাস টি জিরো ইনটু টি মাইনাস টি জিরো। এখন বলা আছে যে নিউটনস কুলিং লর ফার্স্ট রেস্ট্রিকশনটা বলা আছে বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্য যদি বেশি না হয়, অর্থাৎ টি আর টি জিরোর মানের মধ্যে তফাৎ খুব বেশি নয়, তার মানে অর্থাৎ ই টি নিয়ারলি ইকুয়াল টু টি জিরো, দেন ইটা কি লেখা যাবে, দেখো সিগমা টি এর জায়গায় টি জিরো বসাচ্ছি, টি জিরো স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার, আবার এখানে টি এর জায়গায় টি জিরো প্লাস টি জিরো, কিন্তু এইখানে বসাবে না, এখানে বসালে সব জিরো হয়ে গেল,
এইটা অপরিবর্তিত রাখবে ইন্টু টি মাইনাস টি জিরো। সুতরাং ই ইকুয়াল টু সিগমা ইন্টু টু টি জিরো স্কোয়ার ইন্টু টু টি জিরো ইন্টু টি মাইনাস টি জিরো। তার মানে সুতরাং ই ইকুয়াল টু ফোর সিগমা টি জিরো কিউব ইন্টু টি মাইনাস টি জিরো। সুতরাং ই প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো পরিবেশের উষ্ণতা ধ্রুবক আর সিগমা তো স্টিফানস কনস্ট্যান্ট। সুতরাং দিস ইজ নিউটনস কুলিং ল। এই অধ্যায়ের আমরা প্রায় খুব শেষের দিকে চলে এসেছি। এরপর শুধু একটি জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত কি জিনিস আছে, যে কোনো কালো বস্তু থেকে যে বিকিরণ নির্গত হয় সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তার এনার্জি হয়। অলরেডি তোমরা পড়েছ যে লাইটের এনার্জি, আলোক তরঙ্গের শক্তি তার কম্পাঙ্কের উপর নির্ভর করে। আবার কম্পাঙ্ক বেশি হওয়া মানে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়া। সুতরাং কম্পাঙ্কের উপর নির্ভর করা মানে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করা। তাহলে বিভিন্ন তাপ তরঙ্গের এনার্জির সঙ্গে ওই তাপ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কেমন সম্পর্ক, সেই তাপ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের কেমন সম্পর্ক, সেই অনুযায়ী ভাইন বলে একজন বিজ্ঞানী একটা লেখচিত্র টেনেছিলেন। সেই লেখচিত্রটা কেমন হবে দেখো, আমরা হয়তো স্কেল অনুযায়ী হবে না, তবু চেষ্টা করছি। দেখ, এইদিকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর এইদিকে ই। তাহলে এই গ্রাফগুলো কেমন হবে? না, আগে আমি এটা করে নিই। এই রকমের গ্রাফগুলো হয়। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে দেখো, যে এই পয়েন্টটা যদি এ নাম দিই, শীর্ষবিন্দুগুলো, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এর সংশ্লিষ্ট, আচ্ছা তিনটে গ্রাফ কেন এঁকেছি? এর টেম্পারেচার ধরো T1, এর টেম্পারেচার T2, এর টেম্পারেচার T3। অবশ্যই তোমার T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1 হবে, কারণ তার তাপমাত্রা যত বাড়বে তত তোমার ওই বস্তুর থেকে নিঃসৃত তাপ তরঙ্গের এনার্জি বাড়বে। তাহলে এই এ পয়েন্টটা কি? T3 তাপমাত্রায় বস্তুর থেকে নিঃসৃত যে বিকিরণ, সেই সর্বোচ্চ শক্তির বিকিরণকে এই বিন্দুটা নির্দেশ করছে। বি বিন্দুতেও তাই দেখো, T2 তাপমাত্রায় সর্বোচ্চ শক্তির যে বিকিরণ নির্গত হয় তাকে নির্দেশ করছে। সি বিন্দুটাও দেখো, সর্বোচ্চ শক্তির যে বিকিরণ T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে নিঃসৃত হয় তাকে নির্দেশ করছে। তাহলে এখন দেখো, যতটা যাচ্ছে এটা তত তোমার রাইট সাইডে শিফট করে করে যাচ্ছে, এবং এই পোর্শনটা এই রকমের তোমার কার্ভ টাইপের হবে। দেখা গেছে যে এই যে এইটা যে তোমার ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য λ1,
T2 তাপমাত্রার জন্য ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য যদি λ m2 বলো, আর সিতে আমার লেখার জায়গা নেই, এটার জন্য যদি বলো λ m3, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যে বস্তুর ম্যাক্সিমাম রেডিয়েশনের ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য ইনটু ওর তাপমাত্রা এইটা নির্দিষ্ট। অর্থাৎ lambda m1 t3 equal to lambda m2 t2 equal to lambda m1 t1। এইটা তুমি ভুল হয়েছে, এইটা lambda m3, আচ্ছা আমি একটু চেঞ্জ করেছি, এইটাকে 3 বলছি, এটাকে 1 বলছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে এটা দাঁড়াবে এইটা, অর্থাৎ কোন বস্তু থেকে যে তাপ তরঙ্গ নিঃসৃত হয় সেই তাপ তরঙ্গের সর্বোচ্চ তীব্রতাযুক্ত বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং তার সেই সময়ে বস্তুর সংশ্লিষ্ট তাপমাত্রা, এদের গুণফলটা নির্দিষ্ট হবে বা ধ্রুবক হবে। এটাকেই বলা হয় ভাইন্স ল, এটাকেই বলা হয় ভাইন্স ল। অর্থাৎ অন্যভাবে বলা যায়, দেখো lambda m proportional to 1/t, lambda m বা t proportional to 1/lambda m। সুতরাং lambda m আর t এর মধ্যে যদি লেখচিত্র, যেমন দেখো বয়েলের সূত্র যেমন ছিল p proportional to 1/v, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা হবে। আমার ছবিটা আমি ঠিক আনতে পারিনি, বইতে দেখবে স্টেপটা দেওয়া আছে, আয়তাকার সমপরাবৃত্ত। তাহলে প্রশ্ন দেয় যে টি আর lambda m এর যদি গ্রাফ এটা হয়, তাহলে কম্পাঙ্কের সঙ্গে টি এর গ্রাফ কত হবে, কেমন হবে? দেখো তোমার lambda m এটা, তাহলে lambda প্রপোর্শনাল টু তোমার কি হয়, দেখো 1/নিউ। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে কম্পাঙ্ক কমবে, তার কারণে এইটা পড়েছো c ইকুয়াল টু নিউ lambda, নিউ মানে কম্পাঙ্ক, বা lambda ইকুয়াল টু c বাই নিউ। c হচ্ছে আলোকের গতিবেগ ধ্রুবক রাশি, সুতরাং এরা একে অপরের ব্যস্তানুপাতিক। সুতরাং t প্রপোর্শনাল টু 1/lambda m মানে বলা যাবে t প্রপোর্শনাল টু নিউ m। অর্থাৎ ম্যাক্সিমাম এনার্জি কম্পাঙ্কের সঙ্গে যদি টেম্পারেচার এর গ্রাফ টানা হয়, ওই গ্রাফটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরল রেখা। এইটা ভাইনের সূত্র, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এইটাকে টুইস্ট করে দেয় যে তাপমাত্রার সঙ্গে ম্যাক্সিমাম কম্পাঙ্কযুক্ত বিকিরণের লেখচিত্র কেমন হবে, সেই লেখচিত্রটা হবে কিন্তু সরলরৈখিক। এটা দিলে হবে আয়তাকার সমপরাবৃত্ত lambda m এর সঙ্গে টি এর, আর lambda m এর সঙ্গে নিউ m এর সঙ্গে যদি টি বার করতে দেওয়া হয়, সেটা হয়ে যাবে তোমার সরলরৈখিক। মনে রাখবে এটা lambda m বলা হয়েছে, এটা কিন্তু নিউ মিনিমাম। lambda যখন ম্যাক্সিমাম, নিউ তখন মিনিমাম হবে। যাই হোক, এই তোমার এই তথ্যটাও থেকেও এই সূত্রটা থেকেও তোমার বিভিন্ন অঙ্ক দেয়। অঙ্ক দেয় 3টে জায়গা থেকে, নিউটনস কুলিং ল, তারপর তোমার স্টিফানস ল, আর এই ভাইন্স ল। এই 3টে জায়গা যেন খুব ভালো করে পড়বে, ঠিক আছে।